শান্তি দেবীর জন্ম 1926 সালে দিল্লিতে হয়। ছোটবেলা থেকেই তিনি অন্য বাচ্চাদের মতো হলেও একটু আলাদা ছিলেন স্বভাবের দিক থেকে। তিনি নিজের পরিবারকে বলতেন, এটা আসলে আমার পরিবার না এবং আমার বাড়ি মথুরায়। এবং তিনি সেই 4 বছর বয়স থেকে এই ধরনের আচরণগুলো করতেন। বাড়ির মানুষও তার কথা শুনে প্রথমে একটু হাসি ঠাট্টা করেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু একটা 4 বছরের বাচ্চা মথুরার কথা জানবে কি করে এবং সে অন্য কোথাও সেটাই বা বলবে কি করে, সেটা নিয়ে একটু পরিবারের মানুষ বিভ্রান্তিতেই পড়েছিল। সাধারণত ছোট শিশুরা এ ধরনের জিনিস বানিয়ে বলে না, কিন্তু শান্তির কথাগুলো ধারাবাহিক ছিল পরিবারের কাছে অবাক করার মতো। কারণ শান্তির ছোটবেলা থেকে যখন সে বুঝতে শুরু করলো, তখন থেকেই পুনর্জন্মের ব্যাপারটা তার মাথায় ঘুরপাক খেত এবং সে যে ওই বাড়ির কেউ না সেটা পুনর্জন্মের পর থেকেই বলতেন। শান্তি বলতেন যে তার নাম আসলে লুগদি দেবী। একটা বাচ্চা মেয়ে সে কি করে লুগদি দেবী সেই নামটা আয়ত্ত করবে, সেটা পরিবারের সবাই একটু ভাবতেন যে আসলে কিরকম কিছু হতে চলেছে, বা আসলে কি সে জাতিস্বর বা পুনর্জন্ম নিয়েছে। তিনি আরো বলতেন তার স্বামী ছিলেন মথুরার কেদারনাথের চৌবে এবং তার ঘরে একটি ছেলে সন্তানও আছে। একটা ছোট বাচ্চা শিশুকে এতটাই বানিয়ে বলতে পারবে যে তার স্বামী আছে, সে স্বামীর মাহাত্ম্য কি বা তার সন্তানের মাহাত্ম্য কি, এটাই বা কি করে বুঝবে। শান্তি বলতেন লুগদি সন্তান জন্ম দেওয়ার পরপরই মারা যায়। হ্যাঁ, শান্তি আসলে লুগদি ছিলেন, শান্তিই ছিলেন লুগদি। কারণ লুগদি ততদিনে শান্তি নামে পুনর্জন্ম হয় দিল্লিতে। শান্তির বয়স তখন মাত্র 4 থেকে 5 বছর, অথচ তিনি নিজের পূর্বজন্মের এমন তথ্য বলেছিলেন যে একজন ছোট মেয়ের জানতেই পারে না, পরিবারকে জানানো তো দূরে থাক। শান্তির পরিবার ভেবেছিল এগুলো নিছক কল্পনা, কিন্তু তিনি বারবার একই কথা বলতে থাকেন। একদিন তারা মথুরায় যোগাযোগ করেন এবং শান্তির বাবা মথুরার সঙ্গে যখন যোগাযোগ শুরু করেন, পরে ঠিকই তিনি জানতে পেরেছিলেন সত্যি সেখানে কেদারনাথ নামে এক ব্যবসায়ী আছেন যার স্ত্রী লুগদি সন্তান জন্মের সময় মারা গিয়েছিল। অথচ এটি ছিল শান্তির কথা প্রথম প্রমাণ। কেদারনাথ দিল্লিতে এলেন শান্তিকে দেখতে। শান্তি সঙ্গে সঙ্গেই তাকে চিনে ফেললেন এবং জড়িয়ে ধরলেন। কেদারনাথকে শান্তি কিছু ব্যক্তিগত কথা জিজ্ঞেস করেছিলেন, যেমন তাদের ঘরের গোপন জায়গা, কিছু প্রতিশ্রুতি ও অভ্যাস যা বাইরের কেউই জানতে পারত না শান্তি ছাড়া। সবকিছুই মিলে গেল। শান্তি যদি শুধু শোনা কথাই বলতেন, তবে গোপন বিষয়গুলো সঠিকভাবে বলতে পারতেন না। এই ঘটনা সম্পূর্ণ ভারতবর্ষকে একটা আলোড়নের মধ্যে নিয়ে এসেছিল এবং সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করেছিল। অনেকে এটা নিছক কাহিনী বলে উড়িয়ে দিচ্ছিল, অনেক হাসাহাসি করছিল, আবার অনেকে অনেক বানোয়াট গল্প বানাচ্ছিল। তখন মহাত্মা গান্ধীও এই বিষয়টা জানতে পেরেছিলেন এবং খুব তোড়জোড় করে একটা তদন্ত কমিটি গঠন করে ফেলেছিলেন এবং কমিটির সদস্যরা শান্তিকে নিয়ে মথুরায় যান। মথুরায় গিয়ে শান্তি সব জায়গায় চেনা, যেমন তার ঘরের বাড়ি, পুরনো বাড়ি, ঘরের আসবাবপত্র, এমনকি আত্মীয় স্বজনকেও তিনি চিনে ফেলেন। এত ছোট মেয়ে আগে কখনো মথুরায় না যাওয়ার পরেও সে কি করে আত্মীয় স্বজনদের চিনে ফেলেছিল, এটা ছিল একটু আশ্চর্যজনক বিষয়। এরপরে তদন্তের ফলাফল যখন বের হয়, তখন তদন্তে দেখা যায় শান্তি দেবীর বলা তথ্যের বেশিরভাগই সত্য। অনেক গবেষক এই ঘটনাকে পুনর্জন্মের সবচেয়ে প্রমাণ সাপেক্ষ ঘটনা হিসেবে স্বীকার করেছিলেন সেই 1926 সালে। সারা পৃথিবীতে এই কাহিনী আলোচিত হয় এবং মনোবিজ্ঞানী ও আধ্যাত্মিক গবেষণা এর ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেন। বৈজ্ঞানিক দৃষ্টিতে এই ঘটনা এখনো রহস্যময়। কেউ কেউ বলেন এটা অলৌকিক,
কেউ কেউ অবচেতন স্মৃতির ফল, তবে এখানে এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শান্তি দেবী এমন এক বিরল উদাহরণ, যিনি ছোট বয়সে নিজের পুনর্জন্মের কথা এত বিস্তারিতভাবে মনে রেখেছিলেন যে তার বলা প্রতিটি তথ্যই যাচাই করে সত্য পাওয়া গেছে। তাই তাকে পুনর্জন্মের জীবন্ত প্রমাণ বলা হয়। এরপরে লেখক একজন সুইডিশ সাংবাদিক স্টোরে লনেরস্টার্ন 1994 সালে প্রথম সুইডেনে লেখা বইটির ইংরেজি অনুবাদ প্রকাশ পেয়েছিলেন 1998 সালে। তিনি বইটিতে বিস্তারিত বিবরণ সহ লিখেছিলেন, এটি শান্তিদেবীর পুনর্জন্ম ও পূর্বজন্মের স্মৃতিসমূহ বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি সবচেয়ে ব্যাপকভাবে ডকুমেন্ট পুনর্জন্মের ঘটনা হিসেবে বিবেচিত হয়। বালচান্দ নাতা, যিনি শান্তি দেবীর ঘটনাটি সমালোচনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ করেন, এটি কমিশনের রিপোর্ট অনুযায়ী বিরোধী প্রতিবেদনের মতোই কাজ করে। অন্যান্য গবেষণাপত্র প্রতিবেদন অ্যান ইনকোয়ারি ইনটু দ্য কেস অফ শান্তি দেবী 1936 সাল তদন্তকারী কমিটির প্রতিবেদন হিসেবে এ কেস অফ রিনক্রিয়েশন সুখিল সি বোস 1952 পরবর্তী তদন্ত বিশ্লেষণ করেন। এছাড়াও স্টার লরেন স্টান এর 1994 সালের বইটিতে 1998 সালে প্রকাশিত ইংরেজি সংস্কার উভয়ই ঘটনাটি খুবভাবে বর্ণিত আছে এবং বিস্তারিত আলোচনা করা আছে। 2005 সাল থেকে অধিকতর মনোবিজ্ঞান মনস্তাত্ত্বিক গবেষণায় কে.এস. রাওয়াত ও টি. রিভার্স সহকারে পুনর্জন্ম বিষয়ক ধারাবাহিক কাজ করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন নিবন্ধন প্রকাশ করা হচ্ছে এই ঘটনার উপরে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আর কে আপনারা এই ভিডিওটা বিষয়গুলি জানতেন বা কে ঘটনাটা পূর্বেই জানতেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।